নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 9-এর তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের পদার্থ গঠন ও ধর্ম এই অধ্যায়ের 3.2 অর্থাৎ আর্কিমিডিসের নীতি এই অধ্যায়টা সহ আরও যে অধ্যায়গুলো তোমাদের পদার্থের গঠন ও ধর্ম এই অধ্যায়ে আছে সেই সমস্ত অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে বলবো যে তোমরা এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো, এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যে RM বলে লেখা আছে এটা রায় ও মার্টিন কোম্পানির সহায়িকা অনুসারে পাতা নাম্বারগুলো দেয়া আছে। তোমাদের কাছে যদি রায় ও মার্টিন কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে এই পাতা নম্বর অনুসারে প্রশ্নগুলো তোমরা দাগিয়ে নেবে। যদি তোমাদের কাছে অন্য কোনো কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে সেই সহায়িকাতে তোমরা আগে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজবে। যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা দাগিয়ে নেবে, আর যদি তোমরা না পাও তাহলে আমরা এখানে শুধু প্রশ্নগুলোই বলছি না, প্রশ্নের সাথে সাথে উত্তরগুলোও বলছি। তোমরা সেই প্রশ্নগুলো লিখে নেবে এবং তার উত্তরগুলোও লিখে নেবে। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা বলেছে আর্কিমিডিসের নীতিটি বিবৃতি করো, কোন শর্তে বা পরিস্থিতিতে এই নীতিটি প্রযোজ্য নয়। আর্কিমিডিসের নীতি স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটির কিছু পরিমাণ আপাত ওজন হ্রাস ঘটে, যা বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। আর্কিমিডিসের নীতি প্রযোজ্য না হওয়ার শর্ত। আর্কিমিডিসের নীতিটি ওজনের ধারণার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। যে ক্ষেত্রে বস্তুর ওজন শূন্য হয় সেরূপ পরিস্থিতিতে নীতিটি প্রয়োগ করা যায় না। যেমন এ অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে, বি পৃথিবীর চারপাশে আবর্তনশীল কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে, সি পৃথিবীর কেন্দ্রে। প্রশ্নটা বলেছে প্লবতা কাকে বলে। প্লবতা স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর ওপর সংশ্লিষ্ট তরল একটি খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ প্রতিমিত করতে চায়। তরলে দেওয়া এই খাড়া ঊর্ধ্বমুখী বলকেই প্লবতা বলে। প্রশ্নটা বলেছে প্লবতার বৈশিষ্ট্য লেখো। তার বৈশিষ্ট্য: 1. প্লবতা বল সর্বদা ওজনের বিপরীতে অর্থাৎ খাড়া ঊর্ধ্বাভিমুখে ক্রিয়া করে। 2. প্লবতার মান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। 3. তরলে নিমজ্জিত বস্তুর আয়তনের ওপর প্লবতার মান নির্ভর করে। বস্তুর নিমজ্জিত অংশের আয়তন বেশি হলে বস্তু দ্বারা অপসারিত প্রবাহীর তরল বা গ্যাস ওজনও বেশি হয়, ফলে প্লবতার মানও বাড়ে। 4. তরলের ঘনত্ব বেশি হলে প্লবতার মানও বাড়ে, কারণ ঘনত্ব বেশি হলে বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত প্রবাহীর ওজনও বাড়ে, ফলে প্লবতার মানও বেড়ে যায়। 5. প্লবতার মান তরলের মধ্যে নিমজ্জিত বস্তুর নিমজ্জনের গভীরতার ওপর নির্ভর করে না। স্থির তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান কোনো বস্তুর ওজন তার ওপর ক্রিয়াশীল প্লবতা বলের সমান হয়। এবার প্রশ্নটা বলেছে বস্তুর প্রকৃত ওজন ও আপাত ওজন কাকে বলে। বস্তুর প্রকৃত ওজন ও আপাত ওজন: ভূপৃষ্ঠে বায়ু মাধ্যমে সঠিক অর্থে শূন্যস্থানে রাখা কোনো বস্তুর ওজনের মানকে তার প্রকৃত ওজন বলে। জল বা অন্য কোনো তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজনের কিছু পরিমাণ আপাত হ্রাস পায়। সংশ্লিষ্ট মাধ্যমে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজনের যে মান পাওয়া যায় তাকে বস্তুটির আপাত ওজন বলে। বলেছে ভাসন ও নিমজ্জন কাকে বলে। ভাসন: তরলে অদ্রবণীয় কোনো বস্তু তরলের মধ্যে পাত্রের তলদেশে না পৌঁছে যে কোনো অবস্থানে স্থির হয়ে থাকার ঘটনাকে বলা হয় ভাসন। ভাসন দুভাবে হতে পারে: 1. তরলের মধ্যে বস্তুর কিছু অংশ ও বাকি অংশ তরলের বাইরে রেখে ভাসন অর্থাৎ আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসন, যেমন বরফ, কর্ক, শুকনো নারকেল ইত্যাদির জলে ভাসমান অবস্থা। এবং 2. জলের মধ্যে বা তরলের মধ্যে না ডুবে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসন, যেমন ভেজা কাঠ, ডাব ইত্যাদির জলে ভাসমান থাকার ঘটনা। তারপরে হচ্ছে নিমজ্জন: তরলের মধ্যে প্রবেশ করে কোনো বস্তুর ওই তরলের তলদেশে পৌঁছে যাওয়ার এবং সেই অবস্থানে স্থির হয়ে থাকার ঘটনাকে বলা হয় নিমজ্জন। প্রশ্নটা বলেছে ভাসন ও নিমজ্জনের শর্তগুলি লেখো। ভাসনের শর্ত: বস্তুকে স্থির তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির ওপর দুটি বল কাজ করে। একটি বস্তুর ওজন W1 যার অভিমুখ খাড়া নিচের দিকে ও অন্যটি বস্তুর ওপর তরলের দেওয়া ঊর্ধ্বাঘাত
বা প্লবতা W2 যা খাড়া ওপরের দিকে ক্রিয়াশীল। এই দুই বলের মানের ওপর নির্ভর করে দুটি অবস্থার সৃষ্টি হতে পারে। প্রশ্নানুসারে কিছু ছবি দেওয়া আছে, এই ছবিগুলো তোমরা পেন্সিলে আঁকবে। আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসন, প্লবতার মান বস্তুর ওজন অপেক্ষা বেশি, মানে হচ্ছে W2 W1 এর থেকে বড়। চিত্র এ তে দেখানো আছে। বস্তু তার আয়তনের কিছু অংশ বাইরে রেখে আসে। তারপর 2 পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসন, প্লবতার মান বস্তুর ওজনের সমান, অর্থাৎ W2 W1। বি চিত্রে দেখানো আছে। বস্তু তরলের মধ্যে ডুবে থেকে ভাসে। তারপর হচ্ছে নিমজ্জনের শর্ত, তার মান বস্তুর ওজন অপেক্ষা কম, W2 W1 এর থেকে বড়। সি চিত্রে দেখানো আছে। এই অবস্থায় বস্তু তরলের মধ্যে সম্পূর্ণ ডুবে যাবে। প্রশ্নটা বলেছে ঘনত্ব কাকে বলে, এর একক ও মাত্রীয় সংকেত লেখো। ঘনত্ব কোনো পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। ঘনত্ব D ভর m ডিভাইডেড বাই আয়তন b। অতএব আমি এখান থেকে কি লিখতে পারি, D m/v। জিএস পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম পার ঘনসেমি বা জি পার সিসি। এসআইতে ঘনত্বের একক কিলোগ্রাম পার ঘনমিটার বা কেজি পার মিটার কিউব। এফপিএস পদ্ধতিতে ঘনত্বের একক পাউন্ড পার ঘনফুট বা আইবি পার কিউবিক ফুট। ঘনত্বের মাত্রীয় সংকেত ভরের মাত্রীয় সংকেত ডিভাইডেড বাই আয়তনের মাত্রীয় সংকেত m ডিভাইডেড বাই l কিউব। সেখান থেকে লিখতে পারি হচ্ছে m l⁻³ ভাগটা যখন উপরে যায় তখন তার পাওয়ারটা মাইনাস হয়ে যায়, তো সেই অনুসারে হয়েছে m l⁻³ প্রশ্নটা বলেছে আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব কাকে বলে, এর একক ও মাত্রীয় সংকেত লেখো। আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব কোনো কঠিন বা তরল পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে ওই কঠিন বা তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব বলে। তাহলে অতএব আপেক্ষিক গুরুত্ব পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব একক আয়তনের পদার্থের ভর ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর। যেহেতু ঘনত্ব ভর বাই আয়তন, তাহলে সেখান থেকে লিখতে পারি দিয়ে যে কোনো আয়তন পদার্থের ওজন ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ওজন, যেহেতু ভর ও ওজন সমানুপাতিক। অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্বের দ্বিতীয় সংজ্ঞা হিসেবে বলা যায় যে কোনো আয়তনের পদার্থের ওজন ও 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমায়তন জলের ওজনের অনুপাতকে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব বলে। আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব দুটি ঘনত্বের বা দুটি ওজনের অনুপাত, তাই এটি একটি সংখ্যা মাত্র, এর কোনো একক ও মাত্রা নেই। পরিমাপের সকল পদ্ধতিতেই আপেক্ষিক গুরুত্বের মান একই। প্রশ্নটা বলেছে ঘনত্বের ওপর চাপ ও উষ্ণতার প্রভাব লেখো। এর ওপর চাপের প্রভাব, চাপ প্রয়োগে কঠিন বা তরল পদার্থের আয়তনের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না, তাই কঠিন বা তরল পদার্থের ঘনত্ব চাপের ওপর নির্ভর করে না। কিন্তু চাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থের আয়তন উল্লেখযোগ্যভাবে কমে যায়, তাই চাপ বাড়ালে গ্যাসীয় পদার্থের ঘনত্ব বাড়ে। ঘনত্বের ওপর উষ্ণতার প্রভাব, উষ্ণতা বাড়ালে কঠিন তরল গ্যাসীয় ইত্যাদি সব পদার্থেরই আয়তন বাড়ে, অর্থাৎ ঘনত্ব কমে যায়। গ্যাসের ক্ষেত্রে এই পরিবর্তন খুব বেশি হয়। প্রশ্নটা বলেছে লোহার পেরেক জলে ডুবে যায় কিন্তু ভারী জাহাজ জলে ভাসে কিভাবে। পেরেক জলে ডুবে যায় কিন্তু ভারী জাহাজ জলে ভাসে, এর কারণ হলো ঘনত্ব এবং প্লবতা। লোহার পেরেক, একটি লোহার পেরেকের নিজস্ব ঘনত্ব জলের ঘনত্বের প্রায় 1 গ্রাম পার ঘনসেমি চেয়ে অনেক বেশি। যখন পেরেকটি জলে রাখা হয় তখন তার ওজন তার দ্বারা অপসারিত জলের ওজনের চেয়ে বেশি হয়, ফলে পেরেকের উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী প্লবতা বল তার ওজনকে প্রতিহত করতে পারে না এবং পেরেকটি ডুবে যায়। ভারী জাহাজ, একটি জাহাজ লোহার তৈরি হলেও এটি ভাসে কারণ এর নকশা এমনভাবে করা হয় যাতে এটি প্রচুর পরিমাণে জল অপসারণ করতে পারে। জাহাজের বিশাল আয়তনের বেশিরভাগ অংশই ফাঁপা, যা এর গড় ঘনত্বকে জলের ঘনত্বের
চেয়ে কমিয়ে দেয়। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী একটি বস্তু ততক্ষণ ভাসে যতক্ষণ তার দ্বারা অপসারিত জলের ওজন বস্তুর মোট ওজনের সমান হয়। জাহাজটি যখন জলে নামে তখন এটি এতটাই জল অপসারণ করে যে অপসারিত জলের ওজন জাহাজের মোট ওজনের সমান হয়ে যায়। এই অপসারিত জলের ওজনের সমপরিমাণ ঊর্ধ্বমুখী প্লবতা বল জাহাজকে ভাসিয়ে রাখে। সহজ কথায় জাহাজের ভেতরের ফাঁপা অংশ বাতাস দিয়ে পূর্ণ থাকে, যা এর সামগ্রিক ঘনত্বকে কমিয়ে দেয় এবং জাহাজকে ভাসতে সাহায্য করে। প্রশ্নটা বলেছে বরফ জলে ভাসে কিভাবে? জল জমে বরফে পরিণত হলে আয়তনে বাড়ে। 0°C উষ্ণতায় 11 ঘনসেমি জল বরফে পরিণত হলে তার আয়তন হয় 12 ঘনসেমি। ফলে 12 ঘনসেমি বরফের ওজন 11 ঘনসেমি আয়তনের জলের সমান হয়। তাই এক খণ্ড বরফ জলে ফেলে দিলে সেটি ডুবতে শুরু করে। বরফ টুকরোর 11/12 অংশ যখন জলে নিমজ্জিত হয় তখন অপসারিত জলের ওজন বরফের টুকরোর ওজনের সমান হয়। তাই বরফখণ্ডটি 1-11/12 অংশ = 1/12 অংশ জলের ওপরে থাকা অবস্থায় ভাসতে থাকে। প্রশ্নটা বলেছে ডুবোজাহাজ বা সাবমেরিন কাজ করে কিভাবে? জাহাজে কপারযুক্ত অনেকগুলি প্রকোষ্ঠ থাকে। এদের ওজন নিয়ন্ত্রণকারী প্রকোষ্ঠ বা ব্যালাস্ট ট্যাঙ্ক বলে। এই প্রকোষ্ঠগুলি যখন বায়ুপূর্ণ থাকে তখন ডুবোজাহাজের ওজন সম-আয়তন জলের ওজন অপেক্ষা কম হয়, তখন এটি জলে ভেসে থাকে। আবার যান্ত্রিক উপায়ে প্রকোষ্ঠগুলি জলপূর্ণ করলে ডুবোজাহাজের ওজন সম-আয়তন জলের ওজন অপেক্ষা বেশি হয়, ফলে এটি জলে ডুবে যায়। আবার জলের ওপর উঠতে হলে পাম্পের সাহায্যে প্রকোষ্ঠগুলি থেকে জল বের করে বায়ুপূর্ণ করা হয়। এভাবে ডুবোজাহাজ জলে ডুবে থাকতে পারে, আবার সাধারণ জাহাজের মতো ভেসেও থাকতে পারে। প্রশ্নটা বলেছে 1 কেজি লোহা ও 1 কেজি তুলার মধ্যে কোনটি বেশি ভারী? ব্যাখ্যা করো। কোনো বস্তুর ওজন বলতে সাধারণত বায়ুতে তার ওজন বোঝানো হয়, কিন্তু ঘনত্ব কম হয় সামান্য হলেও বস্তু দ্বারা অপসারিত বায়ু ওই বস্তুর ওপর ঊর্ধ্বাঘাত বা প্লবতা প্রয়োগ করে, যা বস্তুটির ওজন অল্প পরিমাণে হলেও কমিয়ে দেয়। তাই বায়ুতে বস্তুর যে ওজন পাওয়া যায় তা তার আপাত ওজন, প্রকৃত ওজন নয়। তুলার ঘনত্ব লোহার ঘনত্ব অপেক্ষা বহুগুণ কম বলে 1 কেজি তুলার আয়তন সমভরের লোহার আয়তন অপেক্ষা অনেক বেশি। তাই লোহা অপেক্ষা তুলার ওপর বায়ু দ্বারা প্রযুক্ত ঊর্ধ্বঘাত অনেক বেশি হয়ে থাকে। স্বাভাবিকভাবেই তুলার ওজন হ্রাসও বেশি হয়। সাধারণভাবে যে কোনো বস্তুকে বায়ু থেকে বায়ুশূন্য স্থানে নিয়ে গেলে প্লবতার মান শূন্য হয়ে যাওয়ার কারণে তার ওজন বৃদ্ধি হয়। বস্তুর আয়তন যত বেশি হয় তার ওজন বৃদ্ধিও তত বেশি হয়ে থাকে। তাই বায়ুতে ওজন করা অর্থাৎ আপাত ওজন 1 কেজি লোহা অপেক্ষা 1 কেজি তুলার আয়তন বেশি হয়। বায়ুশূন্য স্থানে মাপলে দেখা যায় বায়ুতে ওজন করা 1 কেজি তুলা 1 কেজি লোহা অপেক্ষা ভারী। প্রশ্নটা বলেছে ডিম জলে ডুবে যায় কিন্তু লবণ মেশানো জলে ভাসে কিভাবে? লবণ মিশ্রিত জলের ঘনত্ব বিশুদ্ধ জলের তুলনায় বেশি, তাই বিশুদ্ধ জলের পরিবর্তে লবণ মেশানো জলে ডিম নিমজ্জিত থাকলে তার উপর ক্রিয়াশীল প্লবতা বল বাড়ে। এই বলের মান ডিমের ওজনের সমান হলে ডিমটি পূর্ণ নিমজ্জিত হয় এবং ডিমের ওজনের তুলনায় বেশি হলে ডিম আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। অন্যদিকে স্বাভাবিক জলের ক্ষেত্রে ঘনত্ব কম হয় বলে প্লবতা সর্বদাই ডিমের ওজন অপেক্ষা কম হয়, তাই এক্ষেত্রে ডিম জলে ডুবে যায়। তারপর প্রশ্নটা বলেছে নদীর জলের তুলনায় সমুদ্রে সাঁতার কাটা বেশি সহজ হয় কেন? নদীর জলের তুলনায় সমুদ্রে সাঁতার কাটা বেশি সহজ হয় কারণ সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের ঘনত্বের চেয়ে বেশি। সমুদ্রের জলে প্রচুর পরিমাণে লবণ ও অন্যান্য খনিজ পদার্থ দ্রবীভূত থাকে। এই লবণাক্ততার কারণে সমুদ্রের জলের ঘনত্ব সাধারণত 1.025 গ্রাম পার ঘনসেমি। বিশুদ্ধ বা নদীর জলের প্রায় 1 গ্রাম পার ঘনসেমি ঘনত্বের চেয়ে বেশি হয়। নদীর জল সাধারণত মিষ্টি জল হয়, যা লবণাক্ততার অভাবে কম ঘনত্বের হয়। প্লবতার নীতি আর্কিমিডিসের নীতি অনুযায়ী কোনো বস্তুর ওপর প্রযুক্ত প্লবতা বল বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনের সমানুপাতিক। যেহেতু সমুদ্রের জলের ঘনত্ব বেশি, তাই সাঁতার কাটার সময় একই আয়তনের জল অপসারণ করলে সমুদ্রের জল নদীর জলের চেয়ে বেশি
ওজন অপসারণ করে। এর ফলে সমুদ্রের জলে সাঁতারুর ওপর বেশি ঊর্ধ্বমুখী প্লবতা বল কাজ করে, যা তাকে ভেসে থাকতে এবং সাঁতার কাটতে সাহায্য করে। সহজ কথায়, বেশি ঘনত্বের জল আপনাকে বেশি ঠেলে ওপরে তোলে, তাই সাঁতার কাটা সহজ মনে হয়। প্রশ্নটা বলেছে, ভাসমান বস্তুর আপাত ওজন শূন্য হয়, ব্যাখ্যা করো। এর আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত যে কোনো বস্তুর ক্ষেত্রেই বস্তুর ওপর খাড়া ঊর্ধ্বমুখে ক্রিয়াশীল প্রবতা বল বি সর্বদা বস্তুর ওজন ডব্লু এর সমান হয় এবং এই দুটি বল সর্বদা একই রেখায় পরস্পর বিপরীত অভিমুখে সক্রিয় হয়। সুতরাং ভাসমান অবস্থায় বস্তুর কার্যকরী ওজন বা আপাত ওজন ইজুকাল টু ডব্লু মাইনাস বি ইজুকাল টু 0। তাই বলা হয় যে ভাসমান বস্তুর আপাত ওজন সর্বদা শূন্য হয়। প্রশ্নটা বলেছে, পার্থক্য লেখো ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব। ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব। সংজ্ঞা: পদার্থের একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। আপেক্ষিক ঘনত্ব: কোনো পদার্থ তার সমায়তন বিশিষ্ট 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল অপেক্ষা যতক্ষণ ভারী তাকে পদার্থটির আপেক্ষিক ঘনত্ব বলে। 2 একক ঘনত্বের একটি নির্দিষ্ট একক আছে। এসআই ও সিজিএস পদ্ধতিতে এর একক যথাক্রমে কেজি পার মিটার কিউব ও গ্রাম পার সেন্টিমিটার কিউব। আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। 3 মাত্রীয় সংকেত। ঘনত্বের মাত্রীয় সংকেত এম এল টু দি পাওয়ার -3। আপেক্ষিক গুরুত্বের মাত্রীয় সংকেত নেই। মান: পরিমাপের বিভিন্ন পদ্ধতিতে ঘনত্বের মান আলাদা, পরিমাপের বিভিন্ন পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্বের মান সমান। পৃষ্ঠটান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। তো প্রথম প্রশ্নটা বলেছে, পৃষ্ঠটান কাকে বলে? পৃষ্ঠটান: কোনো তরল পৃষ্ঠের ওপর একটি রেখা কল্পনা করলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে অভিলম্বভাবে এবং পৃষ্ঠতলের স্পর্শকরূপে রেখার উভয় পার্শ্বে যে বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলে। একটা ছবি এঁকে দেওয়া আছে, ছবিটা তোমরা পেন্সিলে আঁকবে। তো ওই ছবি অনুসারে অঙ্কিত এবি রেখার দৈর্ঘ্য এল এবং রেখার যে কোনো পার্শ্বে সমগ্র দৈর্ঘ্য জুড়ে ক্রিয়াশীল বল এফ হলে পৃষ্ঠটান হবে এস ইজুকাল টু এফ বাই এল। প্রশ্নটা বলেছে, পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত ও একক লেখো। মাত্রীয় সংকেত: পৃষ্ঠটান এস ইজুকাল টু বল বাই দৈর্ঘ্য। তাহলে অতএব এস ইজুকাল টু এফ ডিভাইডেড বাই ছোট এল, সেখান থেকে লিখতে পারি এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই বড় এল, যা সেখান থেকে লিখতে পারি এম টি টু দি পাওয়ার -2। সিজিএস পদ্ধতিতে পৃষ্ঠটানের একক ডাইন পার সেমি এবং এসআইতে একক হবে নিউটন পার মিটার। প্রশ্নটা বলে, সংশক্তি ও আসংজন বল বলতে কি বোঝো? শক্তি ও আসংজন বল একই পদার্থের অণুগুলির পারস্পরিক আকর্ষণকে বলা হয় সংশক্তি বল। বিভিন্ন পদার্থের অণুগুলির পারস্পরিক আকর্ষণকে বলা হয় আসংজন বল। যেমন একটি কাঁচের গ্লাসে জল রাখলে কাঁচের অণুগুলির মধ্যে ক্রিয়ারত বল এবং জলের অণুগুলির মধ্যে ক্রিয়ারত বল হবে সংশক্তি বল। আবার কাঁচ ও জলগুলির মধ্যে ক্রিয়ারত বল হলো আসংজন বল। প্রশ্নটা বলেছে, তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এর জন্য এই উত্তরটা লিখলে হবে, তরলের পৃষ্ঠটান নিম্নোক্ত বিষয়গুলির দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এ উষ্ণতা: উষ্ণতা বৃদ্ধির সঙ্গে তরলের অণুগুলির মধ্যে গড় দূরত্ব বাড়ে, ফলে সংশক্তি বল কমে, তাই উষ্ণতা বাড়লে পৃষ্ঠটানের মান হ্রাস পায়। তরল তামা ও তরল ক্যাডমিয়াম ছাড়া আর সমস্ত তরলের ক্ষেত্রেই এই সাধারণ নিয়ম প্রযোজ্য হয়ে থাকে। দূষণ: তরল পৃষ্ঠ কোনো অপদ্রব্য দ্বারা দূষিত হলে পৃষ্ঠটান হ্রাস পায়, যেমন জলের ওপর তেল, চর্বি ইত্যাদি ফেলা হলে পৃষ্ঠটান কমে। তারপরে হচ্ছে দ্রবীভূত বস্তুর উপস্থিতি: তরলে কোনো পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকলে তরলের পৃষ্ঠটান প্রভাবিত হয়। সাধারণভাবে অজৈব দ্রব্যের উপস্থিতিতে যেমন খাদ্য লবণ পৃষ্ঠটান বাড়ে, কিন্তু জৈব পদার্থ যেমন সাবান দ্রাব্য হলে পৃষ্ঠটান কমে। তারপরে তরল সংলগ্ন মাধ্যমের প্রকৃতি: তরলের পৃষ্ঠটান তার সংস্পর্শে থাকা মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে। তারপরে হচ্ছে তড়িদাহীকরণ: তরল পৃষ্ঠ তড়িৎগ্রস্ত হলে তার পৃষ্ঠটানের মান হ্রাস পায়।
এর প্রশ্নটা বলেছে তরলের পৃষ্ঠটানের বৈশিষ্ট্যগুলি লেখো। তরলের পৃষ্ঠটানের বৈশিষ্ট্যগুলি হলো: 1. পৃষ্ঠটান একটি আণবিক ঘটনা। মুক্ত তরল পৃষ্ঠে সংকোচনশীলতা ধর্মের কারণেই এর উৎপত্তি হয়। 2. মাত্রাগতভাবে তরলের পৃষ্ঠটান একক দৈর্ঘ্যে ক্রিয়ারত বলের সমান। 3. পৃষ্ঠটানের অস্তিত্ব কেবলমাত্র তরলের মুক্ত পৃষ্ঠেই সীমাবদ্ধ থাকে, তরলের অভ্যন্তরে এর কোনো প্রভাব নেই। 4. পৃষ্ঠটানের কারণে তরলের মুক্ত পৃষ্ঠ টান করা স্থিতিস্থাপক পর্দার তুল্য আচরণ করে। স্থিতিস্থাপক পর্দার ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধিতে টান বাড়ালেও পৃষ্ঠটানের মান তরল পৃষ্ঠের ক্ষেত্রফল নিরপেক্ষ হয়। প্রশ্নটা বলেছে পৃষ্ঠটানের ধারণা ব্যবহার করে প্রদত্ত ঘটনাগুলির ব্যাখ্যা করো। 1. জলের ওপর 1 ফোঁটা তেল ফেললে তা জলের ওপর ছড়িয়ে পড়ে। 2. ছবি আঁকার ব্রাশ জলে নিমজ্জিত অবস্থায় ফাঁকা হয়ে থাকে, কিন্তু জল থেকে তোলা মাত্র আঁশগুলি জড়িয়ে যায়। 3. জলের বুদবুদ সাবানের অপেক্ষা ছোট হয় কেন? 4. ছাতা, বর্ষাতি, ত্রিপল ইত্যাদির মধ্য দিয়ে বৃষ্টির জল প্রবেশ করতে পারে না। প্রশ্নটা বলেছে কৌশিকতা কি? কৌশিকতা চুলের প্রস্থচ্ছেদের সঙ্গে তুলনীয় সরু রন্ধ্র বিশিষ্ট নলকে কৈশিক নল বলা হয়। কৈশিক নলে তরলের ওঠা বা নামা সংক্রান্ত ঘটনাকেই সাধারণভাবে কৈশিকতা বলে। কঠিনের সংস্পর্শে তরল পৃষ্ঠ বক্র হয়ে যাওয়ার ঘটনাও কৈশিকতারই বিশেষ ক্ষেত্র। বলেছে পৃষ্ঠটানের ধারণা ব্যবহার করে প্রদত্ত ঘটনাগুলি ব্যাখ্যা করো। 1. জলের ওপর 1 ফোঁটা তেল ফেললে তা জলের ওপর ছড়িয়ে পড়ে। 2. ছবি আঁকার ব্রাশ জলে নিমজ্জিত অবস্থায় ফাঁকা হয়ে থাকে, জল থেকে তোলা মাত্র আঁশগুলি জড়িয়ে যায়। 3. জলের বুদবুদ সাবানের অপেক্ষা ছোট হয় কেন? 4. ছাতা, বর্ষাতি, ত্রিপল ইত্যাদির মধ্য দিয়ে বৃষ্টির জল প্রবেশ করতে পারে না। জলের ওপরে যে অংশে তেল ঢালা হয় সেই অংশের জলের পৃষ্ঠটান কমে যায়, কারণ তেল ও জল অণুগুলির মধ্যে সক্রিয় আসঞ্জন বল তেল অণুগুলির মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বল অপেক্ষা বেশি হয়। সংলগ্ন অঞ্চলে থাকা জলের পৃষ্ঠটান অপেক্ষাকৃত বেশি হয় তেলের ওই স্তরটির ওপর সবদিকে একটি বহির্মুখী টান ক্রিয়া করে। এই কারণে তেল সহজেই জলের ওপর ছড়িয়ে পড়তে পারে। আঁশ বা তুলি জলে ডোবালে সেই অবস্থায় তুলির আঁশগুলি ফাঁক ফাঁক হয়ে থাকে, কারণ জলের ভিতরে পৃষ্ঠটানের কোনো অস্তিত্ব নেই। জলের বাইরে সেটি বের করে আনা হলে আঁশগুলির ওপর জলের একটি পাতলা স্বর বা আস্তরণ তৈরি হয়। পৃষ্ঠটানের কারণে এই আস্তরণ তার ক্ষেত্রফল ন্যূনতম করতে চায় ও সংকুচিত হয় এবং আঁশগুলিকে টেনে একত্রিত করতে চেষ্টা করে, ফলে তারা জড়িয়ে যায়। কোনো বক্রতল পৃষ্ঠটানের জন্য নিজের ক্ষেত্রফল কমিয়ে সমতল করতে গোলকাকার বুদবুদের ভিতরের চাপ বাইরের চাপ অপেক্ষা বেশি। ভেতরের এই অতিরিক্ত চাপের জন্য বুদবুদ ফুলে ওঠার চেষ্টা করে এবং পৃষ্ঠটান এই প্রচেষ্টাকে বাধা দেয়। অতিরিক্ত চাপ ও পৃষ্ঠটান পরস্পরকে প্রতিমিত করলে সাম্য প্রতিষ্ঠা হয়ে বুদবুদ একটি স্থায়ী আকার লাভ করে। স্থির উষ্ণতায় বুদবুদের আকার বৃদ্ধিতে তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ে, তাই পৃষ্ঠশক্তিও বৃদ্ধি পেতে চায়। সাবান জলের পৃষ্ঠটান যথেষ্ট কম হয় ক্ষেত্রফল বৃদ্ধি পেলেও পৃষ্ঠশক্তি অর্থাৎ পৃষ্ঠটান ইন্টু ক্ষেত্রফল বৃদ্ধি খুব বেশি পরিমাণে বাড়ে না, তাই আকৃতি যথেষ্ট বৃহৎ হলেও এই বুদবুদের সাম্য সহজে বিঘ্নিত হয় না, ফলে সুস্থিতি ও আকার দুই বজায় থাকে। অন্যদিকে পৃষ্ঠটান উচ্চমানের বলে জল বুদবুদের ক্ষেত্রফল অল্প বাড়ালেও পৃষ্ঠশক্তি বহুল পরিমাণে বাড়ে, ফলে জল বুদবুদের সাম্য দ্রুত বিনষ্ট হয় এবং তা সহজেই ফেটে যায়। ছাতা, বর্ষাতি, ত্রিপল ইত্যাদি কাপড়ে সূক্ষ্ম ছিদ্র থাকে, যার মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারলেও জল প্রবেশ করতে পারে না। পৃষ্ঠটানের জন্য জল ছোট ছোট গোলকবিন্দু আকৃতি পায় এবং কাপড়ের পৃষ্ঠতল থেকে গড়িয়ে পড়ে যায়। বৃষ্টির সময় ছাতা বা বর্ষাতির কাপড়ের ভিতর দিকে স্পর্শ করলে পৃষ্ঠটান হ্রাস পায় এবং ওই জায়গা দিয়ে জল ভিতরে প্রবেশ করে। প্রশ্নটা বলেছে ফাউন্টেন পেনের নিব চেরা রাখা হয় কেন? ফাউন্টেন পেনের নিবের চেরা অংশে থাকা ফাঁক কৈশিক নলের তুল্য আচরণ করে, ফলে
প্রয়োজন হলে ওই অংশের মধ্য দিয়ে কালি অভিকর্ষের বিরুদ্ধে ও নিবের মধ্যবর্তী অংশ থেকে সমানে অর্থাৎ মুখের দিকে চলে আসতে সক্ষম হয়। এর ফলে লেখার কাজও সহজ হয়ে থাকে। সান্দ্রতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। তো প্রথম প্রশ্নটা বলেছে ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ কাকে বলে? রেখ প্রবাহ যদি কোনো প্রবাহী এমনভাবে প্রবাহিত হয় যে প্রবাহ পথের প্রত্যেক বিন্দুতে প্রবাহের বেগের মান ও অভিমুখ সর্বদা অপরিবর্তিত থাকে তবে সেই প্রবাহকে বলা হয় ধারারেখ প্রবাহ। এখানে একটা ছবি এঁকে দেওয়া আছে, তো সেই ছবি অনুসারে তরলের ধারারেখ প্রবাহ দেখানো হয়েছে। তরল প্রবাহের সময় যে কোনো কণা এ বিন্দুতে এলে তার গতিবেগ হবে ভি, বি বিন্দুতে ভি ইত্যাদি, অর্থাৎ প্রত্যেক বিন্দুতে প্রবাহের মান ও অভিমুখ অপরিবর্তিত। উদাহরণ, কম গতিবেগ সহ গতিশীল যে কোনো তরলের গতি সাধারণভাবে ধারারেখ হয়ে থাকে। প্রশ্নটা বলেছে ধারারেখা বা প্রবাহ রেখা কি? ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে কোনো তরল কণা তার পূর্ববর্তী কণার গতিপথকে একই বেগ সহ অবিকৃতভাবে অনুসরণ করে। এইরূপ প্রবাহে তরল পদার্থের কণা যে পথ বরাবর গতিশীল হয় তাকেই ধারারেখা বা প্রবাহ রেখা বলে। এটি সরল বা বক্র যে কোনো রেখা হতে পারে। প্রশ্নটা বলেছে ধারারেখার বৈশিষ্ট্যগুলি লেখো। রেখার বৈশিষ্ট্য সমূহ: 1. ধারারেখার যে কোনো নির্দিষ্ট বিন্দুতে কোনো কণার বেগ নির্দিষ্ট থাকে যদিও বেগের মান বিভিন্ন বিন্দুতে ভিন্ন ভিন্ন হয়। 2. ধারারেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে প্রবাহীর বেগের অভিমুখ নির্দেশ করে। 3. দুটি ধারারেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। 4. প্রবাহীর বেগ যেখানে বেশি সেখানে ধারারেখাগুলি পরস্পরের থেকে ঘন সন্নিবিষ্ট এবং যেখানে কম সেখানে তারা পরস্পরের থেকে দূরে অবস্থান করে। প্রশ্নটা বলেছে অশান্ত প্রবাহ বলতে কি বোঝো? শান্ত বা বিক্ষুব্ধ প্রবাহ যে ধরনের গতির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিন্দুতে প্রবাহী কণার বেগের মান ও অভিমুখ কোনোটি নির্দিষ্ট থাকে না বরং সময়ের সঙ্গে এলোমেলোভাবে পরিবর্তিত হয় তাকেই অশান্ত বা বিক্ষুব্ধ প্রবাহ বলে। প্রবাহী কণার গতিপথ এক্ষেত্রে চূড়ান্ত বিশৃঙ্খল ও অবিন্যস্ত হয়ে থাকে। উদাহরণ, পাহাড়ি খরস্রোতা নদীতে জলের প্রবাহগামী স্টিমার বা জাহাজের গতিপথের পাশের জলতলে তৈরি হওয়া ঘূর্ণি, পতাকার পথ করে ওড়া, দ্রুতগামী ট্রেন, সংলগ্ন অঞ্চলে বয়ে যাওয়া বায়ুপ্রবাহ ইত্যাদি অশান্ত প্রবাহের উদাহরণ। আমরা বলেছে সন্ধিবেগ বা সংকট বেগ কাকে বলে? গতিবেগ প্রবাহীর গতিবেগের যে সর্বোচ্চ মান পর্যন্ত তার গতির প্রকৃতি ধারারেখ থাকে, অর্থাৎ যে ঊর্ধ্বসীমা অতিক্রান্ত হলে গতির প্রকৃতি অশান্ত বা বিক্ষুব্ধ হয় তাকেই বলা হয় সন্ধিবেগ বা সংকট বেগ, ভিসি। প্রশ্নটা বলেছে সান্দ্রতা কাকে বলে? সান্দ্রতা কোনো প্রবাহমান তরল বা গ্যাসের দুটি পাশাপাশি স্তরের মধ্যে বেগের পার্থক্য থাকলে প্রবাহী এদের আপেক্ষিক বেগ কমাতে চায়, অর্থাৎ দ্রুতগামী স্তর অপেক্ষাকৃত ধীর গতিসম্পন্ন স্তরের বেগ বৃদ্ধি করতে চায় এবং ধীর গতিসম্পন্ন স্তর দ্রুতগামী স্তরটির বেগ কমাতে সচেষ্ট হয়। প্রবাহীর এই বিশেষ ধর্মকে সান্দ্রতা বলা হয়। প্রশ্নটা বলেছে সান্দ্র বল কাকে বলে? সান্দ্রতা ধর্মের দরুন তরলের দুই স্তরের মধ্যে স্পর্শীয়ভাবে ক্রিয়াশীল যে বল স্তর দুটির আপেক্ষিক বেগ কমাতে চেষ্টা করে তাকেই সান্দ্রবল বা সান্দ্রতাজনিত বল বলা হয়। প্রশ্নটা বলেছে সান্দ্রতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের সান্দ্রতা প্রদত্ত তিনটি বিষয়ের উপর নির্ভর করে। তরলের প্রকৃতি, 2 স্পর্শতলের ক্ষেত্রফল, 3 প্রবাহের লম্ব দিকে দূরত্বের সঙ্গে বেগ পরিবর্তনের হার। প্রশ্নটা বলেছে সান্দ্রতাঙ্ক কাকে বলে? এর সিজিএস ও এসআই পদ্ধতিতে একক লেখো, এর মাত্রীয় সংকেত লেখো। সান্দ্রতাঙ্ক F - ইটা A ডেল্টা ভি বাই ডেল্টা আর, চিহ্ন উপেক্ষা করে সম্পর্ক অনুযায়ী A = 1, ডেল্টা ভি বাই ডেল্টা আর 1 হলে F ইটা হয়, অর্থাৎ একক দূরত্বে অবস্থিত দুটি প্রবাহী স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ বজায় রাখতে প্রবাহীর যে কোনো স্তরের সঙ্গে স্পর্শকীয়ভাবে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করতে হয় তাকেই ওই প্রবাহীর সান্দ্রতাঙ্ক বলা হয়। সিজিএস পদ্ধতি ও এসআইতে সান্দ্রতাঙ্কের একক যথাক্রমে পয়েজ আর পাস্কাল,
সেকেন্ড। এক পয়েস ইজ ইকুয়াল টু 1 ডাইন ইন্টু 1 সেমি ডিভাইডেড বাই 1 সেমি স্কোয়ার ইন্টু 1 সেমি পার সেকেন্ড ইজ ইকুয়াল টু দিয়ে লিখতে পারি 1 ডাইন ইন্টু সেকেন্ড ইন্টু সেমি টু দি পাওয়ার -2। এবার হচ্ছে মাত্রীয় সংকেত ইটা ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা আর ইজ ইকুয়াল টু দিয়ে লিখতে পারি এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল স্কোয়ার ইন্টু এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই এল। তাহলে সেখান থেকে লিখতে পারি এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। প্রশ্নটা বলেছে প্রান্তীয় বেগ কাকে বলে? প্রান্তীয় বেগ কোনো সান্দ্র প্রবাহী মাধ্যমে গতিশীল কোনো বস্তু যে সর্বোচ্চ মানের স্থির বেগসহ খাড়া নিচে বা ওপরের দিকে গতিশীল হয় তাকে ওই বস্তুর প্রান্তীয় বা সীমান্ত বেগ বলে। প্রশ্নটা বলেছে স্টোকসের সূত্রটি বিবৃতি করো। সূত্র ইটা সান্দ্রতা বিশিষ্ট কোনো বিস্তৃত এর মধ্য দিয়ে আর ব্যাসার্ধযুক্ত কোনো ক্ষুদ্র গোলক ভি সুষম বেগ সহ অর্থাৎ প্রান্তীয় বেগ গতিশীল হলে বিজ্ঞানী স্টোকসের সূত্র অনুসারে গতির বিরুদ্ধে ক্রিয়াশীল সান্দ্রতাজনিত বলের মান এফ প্রদত্ত সম্পর্ক দ্বারা প্রকাশিত হয়। এফ ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। প্রশ্নটা বলেছে দুটি ধারা রেখা কখনোই পরস্পরকে ছেদ করে না কেন? একটা ছবি আঁকা হয়েছে উত্তরটা লেখার আগে, তো সেই ছবিটা দেখে নাও। ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। দুটি ধারারেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না, কারণ ছেদ বিন্দুতে দুটি রেখার ওপর দুটি ভিন্ন স্পর্শক অঙ্কন করা হতো, যার অর্থ সংশ্লিষ্ট বিন্দুতে কণার বেগের সম্ভাব্য দুটি অভিমুখ থাকত। স্পষ্টতই এটি অবাস্তব, কারণ বেগ একটি ভেক্টর রাশি হওয়ায় তার মান ও অভিমুখ দুই নির্দিষ্ট। প্রশ্নটা বলেছে তরলের সন্ধিবেগ শূন্য হওয়ার অর্থ কি? সন্ধিবেগের মান কোনো তরল প্রবাহের বেগ কোনো সর্বোচ্চ সীমা পর্যন্ত ধারারেখা থাকে তা নির্দেশ করে। সুতরাং সন্ধিবেগ শূন্য হওয়ার অর্থ হলো বেগের যে কোনো মানে ওই তরলের প্রবাহ অশান্ত বা বিক্ষুব্ধ হয়। থেকে তেল বা জল ঢাললে তার সঙ্গে সঙ্গে পড়তে থাকলেও টমেটো সস বা মধু ঢালতে গেলে সময় লাগে কেন? কোনো তরল পদার্থের অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল অর্থাৎ সংশক্তি বল ক্রিয়া করে। তরলের ঘনত্ব যত বেশি হয় সংশক্তি বলের মানও তত বেশি হয়। তাই তেল বা জলের তুলনায় টমেটো সস বা মধুর ক্ষেত্রে সংশক্তি বলের মান বেশি হয়, কারণ টমেটো সস বা মধুর ঘনত্ব অনেক বেশি। ফলে শিশি থেকে তাদের গেলে তরল অণু দুটির মধ্যস্থ আকর্ষণ ওদের পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে বেশি বাধা দেয়, তাই বেশি সময় লাগে। বার্নৌলি নীতি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। তো প্রথম প্রশ্নটা বলেছে প্রবাহমান তরলের গতি সম্পর্কিত বার্নৌলির উপপাদ্যটি বিবৃতি ও ব্যাখ্যা করো। বার্নৌলির উপপাদ্য তরল বা গ্যাসীয় পদার্থের গতির ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্রের পরিমার্জিত রূপই হল বার্নৌলির তত্ত্ব বা বার্নৌলির উপপাদ্য। এর বিবৃতিটি হল আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহরেখার যে কোনো বিন্দুতে একক আয়তনে বা একক ভরে তরলের গতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। ব্যাখ্যা। তো ব্যাখ্যা দেওয়ার আগে ছবিটা এঁকে নিতে হবে। ছবিটা দেখে নাও, ছবি সবসময় পেন্সিলে আঁকবে। ব্যাখ্যা। ধরা যাক অসম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি প্রবাহ নলের মধ্যে দিয়ে শান্ত প্রবাহে গতিশীল কোনো তরলের দুটি অবিলম্ব ছেদ এ ও বিতে তরলের চাপ যথাক্রমে P1 ও P2 এবং তরলের বেগ যথাক্রমে V1 ও V2 নির্দেশ তল সাপেক্ষে এ ও বি এর উচ্চতা যথাক্রমে H1 ও H2 হলে বার্নৌলির উপপাদ্য বা নীতি অনুযায়ী হাফ পি V1 স্কোয়ার ও GH1 প্লাস P1 ইজ ইকুয়াল টু হাফ রো V2 স্কোয়ার প্লাস রো GH2 প্লাস P2 বা হাফ রো ভি স্কোয়ার প্লাস রো GH প্লাস P ইজ ইকুয়াল টু ধ্রুবক একক আয়তনের ক্ষেত্রে। এটাকে 1 নম্বর দিলাম। অথবা P1 ডিভাইডেড বাই রো প্লাস GH1 প্লাস হাফ V1 স্কোয়ার ইজ ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই P প্লাস GH2 প্লাস হাফ V2 স্কোয়ার একক ভরের ক্ষেত্রে। এটাকে 2 নম্বর দিলাম। বা P ডিভাইডেড বাই রো প্লাস GH প্লাস V স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে তরলের প্রবাহ
অনুভূমিক তল বরাবর হলে এইচ ধ্রুবক হয় এবং 1 নম্বর সমীকরণকে লেখা যায় পি প্লাস হাফ রো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই সমীকরণে পি ও হাফ রো ভি স্কোয়ার রাশি দুটিকে যথাক্রমে স্থৈতিক চাপ ও গতীয় চাপ বলে। 2 নম্বর সমীকরণের প্রত্যেকটি পদকে জি দ্বারা ভাগ করে পাওয়া যায় পি ডিভাইডেড বাই রো জি প্লাস এইচ প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g ইজ ইকুয়াল টু ধ্রুবক। সমীকরণের বাম পক্ষে উপস্থিত প্রতিটি পদ উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য বোঝায়। এদের বলা হয় যথাক্রমে চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ ও বেগ শীর্ষ। বলেছে বার্নৌলির উপপাদ্য প্রযোজ্য হওয়ার শর্তগুলি কি কি? বার্নৌলির উপপাদ্য প্রযোজ্য হওয়ার শর্ত: নিম্নোক্ত শর্ত সাপেক্ষে এটি প্রযোজ্য হয়ে থাকে যদি এক বিবেচনাধীন তরলটি আদর্শ অর্থাৎ নম্য ও অসান্দ্র হয়, 2 প্রবাহ নলটি খুবই সরু অর্থাৎ তার যে কোনো ছেদে যে কোনো বিন্দুতে প্রবাহীর বেগ একই থাকে, 3 তরল প্রবাহিত হওয়ার সময় শক্তির কোনো রকম অপচয় না হয় অর্থাৎ ঘর্ষণ বা অন্যান্য বাধাদানকারী বলের ক্রিয়া এক্ষেত্রে উপেক্ষণীয়। প্রশ্নটা বলেছে বার্নৌলির নীতি প্রয়োগ করে নিচের ঘটনাগুলির ব্যাখ্যা দাও। ঝড় হলে অনেক সময় ঘরের চাল উড়ে যায়, দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক, হার্ট অ্যাটাক কারণ বার্নৌলির নীতি অনুসারে কিভাবে ব্যাখ্যা করবে? তো দেখো উত্তরটা লেখার আগে এই ছবিটা আঁকতে হবে। ছবিটা দেখে নাও, ছবি সবসময় পেন্সিলে আঁকবে। প্রচণ্ড ঝড়ের সময় কুঁড়েঘরের খড়ের বা টিনের ছাউনি উড়ে যেতে দেখা যায়। কুঁড়েঘরের ছাউনির ওপরের অংশে বায়ুর বেগ বেশি বলে বার্নৌলি নীতি অনুযায়ী ওই অংশের বায়ু ছাউনির ওপর যে নিম্নচাপ দেয় তা ঘরের মধ্যে থাকা স্থির বায়ু বা ছাউনির নিচে অপেক্ষাকৃত কম বেগে গতিশীল বায়ু দ্বারা প্রযুক্ত ঊর্ধ্বচাপ অপেক্ষা কম। এই চাপের পার্থক্যই ছাউনিকে উড়িয়ে নিয়ে যায়। আগামী ট্রেনের কাছাকাছি দাঁড়ানো বিপজ্জনক হয়। ট্রেন চলার ফলে ট্রেনের আশপাশের বায়ুর গতিবেগ বেশি এবং বার্নৌলির নীতি অনুযায়ী চাপ কম হয়। রেল লাইন সংলগ্ন অঞ্চল থেকে অপেক্ষাকৃত দূরে থাকা বায়ুর বেগ কম ও চাপ বেশি। এই চাপের পার্থক্যই দর্শককে ট্রেনের দিকে ঠেলে দেয়, ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। প্রাচীরের অভ্যন্তরে ফ্যাট, কোলেস্টেরল ইত্যাদি পদার্থ দীর্ঘদিন ধরে সঞ্চিত হওয়ার ফলে ধমনীর মধ্যে প্রবাহচ্ছেদের ক্ষেত্রফল কমে যায়। ধারাবাহিকতার সমীকরণ অনুযায়ী এর ফলে ওই ছেদে রক্ত চলাচলের বেগ বাড়ে। এই প্রবাহ ধারারেখ বিবেচনা করে বলা যায় যে বার্নৌলি নীতি অনুসারে ধমনীর ভিতরে রক্তচাপ হ্রাস পায়। বাইরের অধিক চাপে ধমনী রুদ্ধ হয়ে রক্ত প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়, এর ফলে হার্ট অ্যাটাক হয়ে থাকে। স্থিতিস্থাপকতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। তো প্রথম প্রশ্নটা বলেছে স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো, উদাহরণ দাও। স্থিতিস্থাপকতা যে সহজাত ধর্মের জন্য কোনো পদার্থ বাইরে থেকে প্রযুক্ত বল বা দ্বন্দ্বের ক্রিয়ায় তার আকার ও আয়তনের বা উভয়েরই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং ওই প্রযুক্ত বাহ্যিক বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার ও আয়তন ফিরে পায়, তাকে স্থিতিস্থাপকতা বলে। উদাহরণ, একটি রাবারের বলকে হাতে রেখে সুষমভাবে চাপ দিলে সেটি আকৃতিতে গোলাকার থাকলেও আয়তনে সংকুচিত হয়, চাপ সরিয়ে নিলে বলটি তার পূর্বের আয়তন ফিরে পায়। এটা বলেছে স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের ওপর কিভাবে নির্ভরশীল করে। স্থিতিস্থাপকতা নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে: 1. অপদ্রব্যের প্রভাব: কোনো ধাতুর সঙ্গে অপদ্রব্য মিশিয়ে দিলে ধাতুটির স্থিতিস্থাপকতা পরিবর্তিত হয়। 2. প্রযুক্ত বলের প্রভাব: কোনো ধাতুকে বল প্রয়োগ করে বারবার বিকৃত করলে ধাতুটির স্থিতিস্থাপকতা কমে যায়। 3. উষ্ণতার প্রভাব: সাধারণত উষ্ণতা বাড়লে কোনো পদার্থের স্থিতিস্থাপকতা কমে যায় এবং উষ্ণতা কমলে স্থিতিস্থাপকতা বেড়ে যায়। ব্যতিক্রম ইনভার এর স্থিতিস্থাপকতা উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয় না। বলেছে স্থিতিস্থাপক সীমা কাকে বলে। স্থিতিস্থাপক সীমা দৈনন্দিন অভিজ্ঞতা দেখা যায় যে প্রযুক্ত বাহ্যিক বলের একটি নির্দিষ্ট ঊর্ধ্বসীমা পর্যন্ত প্রতিটি বস্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর তুল্য আচরণ করে, অর্থাৎ বিকৃতি উৎপাদনকারী বল অপসারিত হলে বস্তুটি তার নিজস্ব আকার ও আয়তন পূর্ণমাত্রায় ফিরে পেতে সমর্থ হয়। প্রযুক্ত বলের এই সীমাস্থ মানকে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক সীমা বলে। প্রশ্নটা বলেছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে।
বাহ্যিক বলের বা দ্বন্দ্বের যে কোনো মানের জন্য বস্তুটি বিকৃত হলেও বিকৃতি উৎপাদনকারী বলের অপসারণের সঙ্গে সঙ্গেই যদি বস্তুটি তার পূর্বের আকার বা আয়তন সম্পূর্ণ ফিরে পায় তবে ওই বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলা হয়। উদাহরণ, বাস্তবে এরকম কোনো বস্তুর অস্তিত্ব নেই। বলেছে একান্ত দৃঢ় বস্তু কাকে বলে? বাহ্যিক বল বা দ্বন্দ্বের যে কোনো মানের জন্যই যদি কোনো বস্তুর বিভিন্ন অংশের কোনো আপেক্ষিক সরণ না ঘটে, অর্থাৎ বস্তুটির আকার বা আয়তনের কোনো পরিবর্তন হয় না, তবে ওই বস্তুকে একান্ত দৃঢ় বা পূর্ণ দৃঢ় বস্তু বলে অভিহিত করা হয়। উদাহরণ, আদর্শ পূর্ণ দৃঢ় বস্তুর ধারণাও কাল্পনিক, তবে কাঁচকে প্রায় পূর্ণ দৃঢ় বস্তু বলে গণ্য করা যায়। প্রশ্নটা বলেছে বিকৃতি কাকে বলে? বিকৃতির একক কি? বিকৃতি বাহ্যিক বল বা দ্বন্দ্বের ক্রিয়ায় কোনো বস্তুর বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ ঘটে, ফলে বস্তুটির আকার বা আয়তনের পরিবর্তন হয়। প্রাথমিক মানের তুলনায় বস্তুর দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির যে আনুপাতিক পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলা হয়। সুতরাং বিকৃতি ইজ ইকুয়াল টু আকার বা আকৃতির পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক আকার বা আকৃতি। সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় বিকৃতি সর্বদা মাত্রাশূন্য তথা এককবিহীন রাশি। এটা বলেছে অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলে? দৈর্ঘ্য বিকৃতি বাহ্যিক বল বা টানের প্রভাবে কোনো বস্তুর একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য পরিবর্তন সংঘটিত হয় তাকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলে। বড় এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ডের ওপর প্রসারক বা সংনমক বলের ক্রিয়ায় দৈর্ঘ্য পরিবর্তন ছোট এল হলে দণ্ডটির অনুদৈর্ঘ্য বিকৃতি ইজ ইকুয়াল টু ছোট এল ডিভাইডেড বাই বড় এল। তো দেখো এখানে একটা ছবি অঙ্কন করে দেওয়া আছে, এই ছবিটা তোমরা পেন্সিলে আঁকবে। বলেছে আয়তন বিকৃতি কাকে বলে? বিকৃতি বাহ্যিক বলের ক্রিয়ায় কোনো বস্তুর একক আয়তনের সৃষ্ট আয়তন পরিবর্তনকে আয়তন বিকৃতি বলা হয়। প্রাথমিক আয়তন ও আয়তন পরিবর্তন যথাক্রমে বড় ভি ও ছোট ভি দ্বারা নির্দেশিত হয়। আয়তন বিকৃতি ছোট ভি ডিভাইডেড বাই বড় ভি। এখানে দেখো ছবিটা দেওয়া আছে, ছবিটা তোমরা দেখে নাও। ছবি সবসময় পেন্সিলে আঁকবে। আয়তন বিকৃতি কাকে বলে? বিকৃতি বাহ্যিক বলের ক্রিয়ায় আয়তন অপরিবর্তিত থেকে বস্তুর শুধুমাত্র আকৃতির পরিবর্তন ঘটলে সংশ্লিষ্ট পরিবর্তনকে মোচড় বা কৃন্তন বিকৃতি বলা হয়। মোচড়ের ফলে প্রযুক্ত বলের অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো রেখা যে কোণে হেলে যায় তাকে কৃন্তন বিকৃতি বলে। মোচড়ের পরিমাণ যথেষ্ট কম হলে পরিবর্তিত চিত্র থেকে পাওয়া যায় কৃন্তন বা মোচড় বিকৃতি। এইচ ইজ ইকুয়াল টু নিয়ারলি ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু এ ড্যাশ ডিভাইডেড বাই এ ডি। তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু দুই তলের আপেক্ষিক সরণ ডেল্টা এক্স ডিভাইডেড বাই ওই দুই তলের লম্ব দূরত্ব ছোট এল। তো দেখো এখানে ছবিটা এঁকে দেওয়া আছে, ছবিটা তোমরা দেখে নাও। ছবি সবসময় পেন্সিলে আঁকবে। একক দূরত্বে অবস্থিত দুটি তলের আপেক্ষিক সরণই হলো কৃন্তন বিকৃতির পরিমাপ। কে বলে? এর সিজিএস ও এসআই পদ্ধতিতে একক লেখো। প্রতিমিত বাহ্যিক বলের ক্রিয়ায় কোনো বস্তু বিকৃত হলে স্থিতিস্থাপকতা ধর্মের কারণে বস্তুটির মধ্যে একটি অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল উদ্ভূত হয় যা বিকৃতি উপাদানের চেষ্টাকে প্রতিহত করতে চায়। বস্তুর প্রস্থচ্ছেদের প্রতি একক ক্ষেত্রফলে সৃষ্ট অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলকেই পীড়ন বলা হয়। পীড়ন এস ইজ ইকুয়াল টু একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল এফ বাই এ। ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র অনুযায়ী বস্তুর অভ্যন্তরে সৃষ্ট এই প্রতিক্রিয়া বল মানগতভাবে প্রযুক্ত বাহ্যিক বলের সমান। তাই একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল বাহ্যিক বলের সাহায্যেই সাধারণ পীড়নের পরিমাপ করা হয়ে থাকে। এবার পীড়নের বিভিন্ন পদ্ধতিতে একক। সিজিএস পদ্ধতিতে পীড়নের একক ডাইন পার সেমি স্কোয়ার, এসআইতে পীড়নের একক নিউটন পার মিটার স্কোয়ার। প্রশ্নটা বলেছে হুকের সূত্রটি লেখো। সূত্রটি লেখচিত্রের সাহায্যে লেখো। সূত্র স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির পরস্পর সমানুপাতিক হয়, অর্থাৎ পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি। পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি ইজ ইকুয়াল টু
ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটিকে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। সূত্র অনুযায়ী পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর পীড়ন বা প্রযুক্ত ভার এবং ওয়াই অক্ষ বরাবর বিকৃতি বা দৈর্ঘ্য বৃদ্ধির মান বসিয়ে লেখচিত্র অঙ্কন করলে তা একটি সরলরেখা হবে এবং মূল বিন্দু দিয়ে যাবে। প্রশ্নটা বলেছে স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে, এর সিজিএস ও এসআই পদ্ধতিতে একক লেখো। গুণাঙ্ক হুকের সাধারণ সূত্র অনুসারে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুবক ইজ ইকুয়াল টু স্থিতিস্থাপক গুণাঙ্ক। সুতরাং কোনো বস্তুতে একক বিকৃতি উৎপন্ন হওয়ার ফলে সৃষ্ট পীড়নকেই ওই বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক, যেহেতু বিকৃতির একক ও মাত্রীয় সংকেত নেই, তাই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক ও মাত্রীয় সংকেত যথাক্রমে পীড়নের একক ও মাত্রীয় সংকেতের সমান। স্থিতিস্থাপক গুণাঙ্কের এককগুলি হলো এসআইতে নিউটন পার মিটার স্কোয়ার, সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেমি স্কোয়ার, এফপিএস পদ্ধতিতে পাউন্ডাল পার ফুট স্কোয়ার। এটা বলেছে ইয়ং গুণাঙ্ক কাকে বলে, ইয়ং গুণাঙ্কের রাশিমালা নির্ণয় করো। স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বরাবর প্রসারিত বা সংকুচিত কোনো দণ্ড বা তারের অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় ওই দণ্ড বা তারের ইয়ং গুণাঙ্ক। এর রাশিমালা বড় হাতের এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের এক প্রান্ত একটি দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে তারটির অপর প্রান্তে একটি ভর এম ঝোলানো হলো। এই ভরের জন্য তারটির দৈর্ঘ্য বরাবর নিচের দিকে এমজি, যেখানে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বল কাজ করে। ধরি এই বলের জন্য তারটির দৈর্ঘ্য বৃদ্ধি হয় ছোট হাতের এল। অতএব অনুদৈর্ঘ্য পীড়ন ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল ডিভাইডেড বাই তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এমজি ডিভাইডেড বাই এ, এবং অনুদৈর্ঘ্য বিকৃতি ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু দিয়ে লিখতে পারি ছোট এল ডিভাইডেড বাই বড় এল। ইয়ং গুণাঙ্ক ওয়াই ইজ ইকুয়াল টু এমজি বাই এ ডিভাইডেড বাই ছোট এল ডিভাইডেড বাই এল, বা ওয়াই ইজ ইকুয়াল টু এম জি বড় এল ডিভাইডেড বাই এ ছোট এল। বলেছে অসহ ভার ও অসহ পীড়ন বলতে কি বোঝায়। ভার কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে অসহ ভার বলে। অসহ পীড়ন কোনো বস্তুর ওপর অসহ ভার প্রযুক্ত হলে বস্তুটির অভ্যন্তরে সৃষ্ট প্রতিক্রিয়া বলকে অসহ পীড়ন বলে। প্রশ্নটা বলেছে ভঙ্গুরতা, প্রসার্যতা ও নমনীয়তা ব্যাখ্যা করো। যদি প্রযুক্ত বল স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে গেলে বস্তুটি খুব তাড়াতাড়ি ভেঙে যায় তবে বস্তুটিকে ভঙ্গুর বলে। বস্তুটির এই ধর্মকে ভঙ্গুরতা বলে, যেমন কাঁচ হলো ভঙ্গুর পদার্থ। প্রসার্যতা, যদি প্রযুক্ত বল স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে গেলেও বস্তুটি না ভাঙে এবং ক্রমাগত এর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তবে বস্তুটিকে প্রসার্যশীল বলা হয়। বস্তুটির এই ধর্মকে প্রসার্যতা বলে, যেমন সোনা, তামা ইত্যাদি হলো প্রসার্যশীল পদার্থ। এবার হচ্ছে নমনীয়তা, যদি কোনো মানের প্রযুক্ত বলের খুব কম বা খুব বেশি হতে পারে জন্যই বস্তুটিতে বিকৃতি সৃষ্টি হয় এবং প্রযুক্ত বল সরিয়ে নিলেও বস্তুটি বিকৃত অবস্থাতেই থেকে যায় তবে বস্তুটিকে নমনীয় বলে। বস্তুটির এই ধর্মকে নমনীয়তা বলে, যেমন মাখন, কাদামাটি ইত্যাদি নমনীয় পদার্থ। বলেছে স্প্রিং এর বল ধ্রুবক কাকে বলে, এর সিজিএস ও এসআই পদ্ধতিতে একক লেখো, এর মাত্রীয় সংকেত লেখো। এর বল ধ্রুবক, একটি স্প্রিং এর এক প্রান্ত দৃঢ় অবলম্বনে আটকে অপর প্রান্তে প্রসারক বল বা টানা বল প্রয়োগ করলে স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি পায়। যে প্রযুক্ত বলের জন্য স্প্রিংটির একক পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয় সেই পরিমাণ বলকেই স্প্রিংটির বল ধ্রুবক বলে। অতএব স্প্রিং এর বল ধ্রুবক কে ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল ডিভাইডেড বাই দৈর্ঘ্য বৃদ্ধি। স্প্রিং এর বল ধ্রুবকের এককগুলি হলো এসআইতে নিউটন পার মিটার, সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেমি এবং এফপিএস পদ্ধতিতে পার ফুট। মাত্রীয় সংকেত কে ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই ডেল্টা ছোট এল ইজ ইকুয়াল টু এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই বড় এল ইজ ইকুয়াল টু দিয়ে লিখতে পারি এম টি টু দি পাওয়ার মাইনাস টু, কারণ এখানে এল এল ক্যান্সেল আউট হয়ে গেছে। ও কে টু বল ধ্রুবক দুটি স্প্রিং এর এক
প্রান্তের সঙ্গে অপরটি যুক্ত করলে স্প্রিংটির কার্যকর বল ধ্রুবক কত হবে? মানে এই প্রশ্নটার উত্তরের জন্য ছবিগুলো আঁকতে হবে। এই ছবিগুলো আঁকাটা একটু কঠিন হবে, কারণ পরীক্ষায় তোমাদের লিমিটেড টাইম থাকবে। তোমরা যদি পারো তো আঁকবে, না পারো তো আঁকার দরকার নেই। আচ্ছা, তো ছবিগুলো একবার দেখে নাও, ছবিগুলো পেন্সিলে আঁকবে। পরীক্ষা পদ্ধতি: চিত্রে প্রদর্শিত ব্যবস্থা অনুযায়ী এক প্রান্তে আবদ্ধ একটি স্প্রিং এর মুক্ত প্রান্তে একটি বাটখারা ঝোলানোর হুক লাগিয়ে প্রথমে বাটখারার অনুপস্থিতিতে সূচক কাটার অবস্থান, যেখানে রৈখিক স্কেলে 0 চিহ্নিত পাঠ নির্ণয় করা হলো। কতকগুলি নির্দিষ্ট ওজনের বাটখারা, যাদের ওজন হচ্ছে 50 গ্রাম ওয়েট, 50 গ্রাম ওয়েট ওই হুকের ওপর একটি একটি করে চাপানো হলো এবং প্রত্যেক ক্ষেত্রে সেমি এককে অংশাঙ্কিত রৈখিক স্কেলের কোন দাগে স্প্রিং এর সূচক কাটা স্পর্শ করেছে তা সতর্কতার সঙ্গে নির্ণয় করা হলো। বল: বাটখারার সংখ্যা, স্প্রিংয়ে প্রযুক্ত বল বা ভার, গ্রাম ওয়েট, দৈর্ঘ্য বৃদ্ধি এম, ভার পার দৈর্ঘ্য বৃদ্ধি, গ্রাম ওয়েট পার সেমি। বাটখারার সংখ্যা যদি 0টা হয় তাহলে স্প্রিংয়ে প্রযুক্ত বল বা ভার 0 হবে, দৈর্ঘ্য বৃদ্ধি 0 হবে, ভার পার দৈর্ঘ্য বৃদ্ধি কিছুই হবে না। তারপর বাটখারার সংখ্যা যদি 1টা হয়, স্প্রিংয়ে প্রযুক্ত বল বা ভার 50 হবে, দৈর্ঘ্য বৃদ্ধি 2 হবে, ভার পার দৈর্ঘ্য বৃদ্ধি হবে 25। বাটখারার সংখ্যা যদি 2টো হয়, স্প্রিংয়ে প্রযুক্ত বল বা ভার হচ্ছে 100, দৈর্ঘ্য বৃদ্ধি হবে 4, ভার পার দৈর্ঘ্য বৃদ্ধি হবে 25। বাটখারার সংখ্যা যদি 3টে হয়, স্প্রিংয়ে প্রযুক্ত বল বা ভার হবে 150, দৈর্ঘ্য বৃদ্ধি হবে 6, ভার পার দৈর্ঘ্য বৃদ্ধি হবে 25। বাটখারার সংখ্যা যদি 4টে হয়, স্প্রিংয়ে প্রযুক্ত বল বা ভার হবে হচ্ছে 200, দৈর্ঘ্য বৃদ্ধি হবে হচ্ছে 8, ভার পার দৈর্ঘ্য বৃদ্ধি হবে হচ্ছে 25। পরীক্ষালব্ধ ফলাফল থেকে পাওয়া যায় প্রত্যেক ক্ষেত্রে স্প্রিং এ চাপানো ভার এবং তার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত ধ্রুবক। সুতরাং এক্ষেত্রে হুকের সূত্রটি প্রযোজ্য হয়। গ্রাম ওয়েট পার সেমি এককে প্রকাশিত ধ্রুবকটির মানই হলো স্প্রিং এর বল ধ্রুবক। বলের ইয়ং গুণাঙ্ক 9.8 × 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার। এই বক্তব্যের অর্থ কি? এর ইয়ং গুণাঙ্কের মান 9.8 × 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার। এই বক্তব্যের অর্থ হলো একটি পিতলের দণ্ড বা তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপাদন করতে ওই দণ্ডের প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেমি ক্ষেত্রফলে 9.8 × 10⁻11 ডাইন বল প্রয়োগ করতে হবে। এটা বলেছে রবার অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক, ব্যাখ্যা করো। ধারণায় যে বস্তুকে যত সহজে বিকৃত করা যায় তার স্থিতিস্থাপকতা বেশি বলে মনে করা হলেও বৈজ্ঞানিক ধারণা এর বিপরীত। পদার্থবিদ্যার মতে যে পদার্থের স্থিতিস্থাপক সীমা যত বেশি সেটি তত বেশি স্থিতিস্থাপক। ইস্পাতের স্থিতিস্থাপক সীমা রবার অপেক্ষা বেশি, তাই যে বলের ক্রিয়ায় রবারের মধ্যে স্থায়ী বিকৃতি সৃষ্টি হয় সেই একই বল প্রযুক্ত হলেও ইস্পাত সম্পূর্ণ অবিকৃত থাকে। এই কারণেই রবার অপেক্ষা ইস্পাত অধিক স্থিতিস্থাপক। বলেছে পার্থক্য লেখো। পীড়ন ও বিকৃতি। পীড়ন ও বিকৃতি এর মধ্যে পার্থক্য। পার্থক্যের বিষয় পীড়ন বিকৃতি। সংজ্ঞা: পদার্থের অভ্যন্তরে একক ক্ষেত্রফলে সৃষ্ট অভ্যন্তরীণ ক্রিয়াকে পীড়ন বলে। প্রাথমিক মানের সাপেক্ষে বস্তুর দৈর্ঘ্য, আয়তন ও আকৃতির যে আনুপাতিক পরিবর্তন ঘটে তাকেই বিকৃতি বলে। মাত্রীয় সংকেত ও একক। পীড়ন মাত্রাযুক্ত রাশি, এর মাত্রীয় সংকেত m(l⁻⁻1 t⁻⁻2)। এর সিজিএস ও এসআই একক যথাক্রমে ডাইন পার সেমি স্কোয়ার ও নিউটন পার মিটার স্কোয়ার। বিকৃতি মাত্রাহীন তথা এককবিহীন রাশি, এর মাত্রীয় সংকেত m�0, l�0, t�0। বৈশিষ্ট্য: বস্তু বিকৃত হলে তবেই তার মধ্যে পীড়ন সৃষ্টি হয়, সুতরাং পীড়ন হলো বিকৃতির ফল। বিকৃতির ধারণা পীড়নের তুলনায় অধিকতর মৌলিক। বিকৃতিকে পীড়ন এর কারণ বলে বিবেচনা করা যায়। আবার বলেছে 200 সেমি দৈর্ঘ্য একটি তারের প্রান্তে 5 কেজি ভর ঝোলালে তারটির দৈর্ঘ্য 2 মিলিমিটার বাড়ে। তারের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 0.4 মিলিমিটার হলে তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। তারটির প্রাথমিক দৈর্ঘ্য বড় এল = 200 সেমি। 5 কেজি ভর ঝোলানোর পর তারটির দৈর্ঘ্য বৃদ্ধি পেল ছোট এল = 2 মিলিমিটার
বা সেখান থেকে লিখতে পারি 0.2 সেন্টিমিটার। তারটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ ছোট আর ইজুকাল টু 0.4 মিলিমিটার বা সেখান থেকে লিখতে পারি 0.04 সেন্টিমিটার। তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a ইজুকাল টু পাই আর স্কোয়ার ইজুকাল টু পাই ইন্টু 0.04 এর হোল স্কোয়ার। তারটির ওপর প্রযুক্ত বল F ইজুকাল টু mg আমরা সূত্র জানি, আর m ইজুকাল টু কি দেওয়া আছে 5 কেজি বা সেখান থেকে লিখতে পারি 5000 গ্রাম। এবারে হচ্ছে m আর g এতে আমি মান বসাবো, তাহলে 5000 ইন্টু 980। তাহলে এবারে হচ্ছে y ইজুকাল টু f ডিভাইডেড বাই a ডিভাইডেড বাই ছোট l বাই বড় এল বা সেখান থেকে লিখতে পারি এফ ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু ছোটো এল। এবার আমি মানগুলো বসাবো 5000 ইন্টু 980 ইন্টু 200 ডিভাইডেড বাই পাই ইন্টু 0.04 এর হোল স্কোয়ার ইন্টু 0.02। এবার সেখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 9.75 ইন্টু 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। হচ্ছে বিভিন্ন উপাদানের দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট তারের একটির ব্যাস 1 মিলিমিটার ও অপরটির ব্যাস 3 মিলিমিটার। তার দুটিকে একই বলে টানলে একটির দৈর্ঘ্য বৃদ্ধি অপরটির 3 গুণ হয়। দেখাও যে এদের ইয়ং গুণাঙ্কের অনুপাত 3:6। ইয়ং গুণাঙ্ক y1 ইজুকাল টু f ডিভাইডেড বাই পাই ইন্টু 0.1 ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার ইন্টু বড় এল ডিভাইডেড বাই 3 ইন্টু ছোট এল। তারের ইয়ং গুণাঙ্ক y2 ইজুকাল টু f ডিভাইডেড বাই পাই ইন্টু 0.3 ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার ইন্টু বড় এল ডিভাইড বাই ছোট এল। যেহেতু একটি দৈর্ঘ্য বৃদ্ধি ছোট এল হলে অপরটি হবে 3l, তাহলে অতএব y1 ইজ টু y2 ইজুকাল টু f ইন্টু বড় এল ডিভাইডেড বাই পাই ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার ইন্টু 3 ছোট এল ইজ টু এফ ইন্টু বড় এল ডিভাইডেড বাই পাই ইন্টু 0.3 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার ইন্টু ছোট এল বা সেখান থেকে লিখতে পারি ইজুকাল টু দিয়ে 1 ডিভাইড বাই 0.1 এর হোল স্কোয়ার ইন্টু 3 ইজ টু 1 ডিভাইড বাই 0.3 এর হোল স্কোয়ার ইন্টু 1 বা সেখান থেকে লিখতে পারি 1/3 ইজ টু 1/9 বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3:1। এটা হয়ে গেল আমার প্রুফড। বলেছে একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের দুটি দণ্ডের উপাদানের ইয়ং গুণাঙ্ক যথাক্রমে y1 ও y2। দুটির একটিকে অপরটির এক প্রান্তে যুক্ত করা হলে দেখাও যে যুগ্ম দণ্ড দুটির তুল্য ইয়ং গুণাঙ্ক ইজুকাল টু 2y1 y2 ডিভাইডেড বাই y1 প্লাস y2 ইজুকাল টু f ডিভাইডেড বাই a ইন্টু বড় এল ডিভাইডেড বাই ছোট l1 এবং y2 ইজুকাল টু f ডিভাইড বাই a ইন্টু বড় এল ডিভাইড বাই ছোট l2। তাহলে অতএব ছোট l1 ইজুকাল টু f ডিভাইড বাই a ইন্টু বড় এল ডিভাইড বাই y1। অতএব l2 ইজুকাল টু f ডিভাইড বাই a ইন্টু বড় এল ডিভাইড বাই y2। তাহলে অতএব তুল্য ইয়ং গুণাঙ্ক y ইজুকাল টু f ডিভাইড বাই a ইন্টু 2l ডিভাইড বাই ছোট l1 প্লাস ছোট l2 ইজুকাল টু দিয়ে লিখতে পারি a ইন্টু 2 বড় এল ডিভাইড বাই f ডিভাইড বাই a ইন্টু l ডিভাইড বাই y1 প্লাস f ডিভাইড বাই a ইন্টু l ডিভাইড বাই y2 ইজুকাল টু দিয়ে লিখতে পারি f ডিভাইড বাই a ইন্টু 2l ডিভাইড বাই f ডিভাইড বাই a ইন্টু l ইন্টু 1 ডিভাইড বাই y1 প্লাস 1 ডিভাইড বাই y2। তাহলে সেখান থেকে লিখতে পারি y ইজুকাল টু 2y1 ইন্টু y2 ডিভাইড বাই y1 প্লাস y2। এটা হয়ে গেল আমার প্রুফড। এটা বলেছে একটি তারে 9.8 ইন্টু 10⁶ ইন্টু নিউটন মিটার টু দি পাওয়ার -2 পীড়ন প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধির শতকরা হার কত। এখানে দেওয়া আছে হচ্ছে তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক y ইজুকাল টু 10 ইন্টু 10⁻11 নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। তারের পীড়ন 9.8 ইন্টু 10⁶ নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক y ইজুকাল টু 10 ইন্টু 10⁻11 নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। ধরি দৈর্ঘ্য বৃদ্ধি ছোট এল কমা প্রাথমিক দৈর্ঘ্য বড় এল। তাহলে অতএব অনুদৈর্ঘ্য বিকৃতি ছোট এল ডিভাইডেড বাই বড় এল। আমরা জানি ইয়ং গুণাঙ্ক y ইজুকাল টু অনুদৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি ইজুকাল টু অনুদৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই y বা ছোট এল ডিভাইড বাই বড় এল ইজুকাল টু 9.8 ইন্টু 10⁶ ডিভাইড বাই 10 ইন্টু 10⁻11 বা ছোট এল ডিভাইড বাই বড় এল ইন্টু 100 ডিভাইড বাই 9.8 ইন্টু 10⁶ ইন্টু 100 ডিভাইড বাই 10 ইন্টু 10⁻11। আর সেখান থেকে লিখতে পারি হচ্ছে বা দিয়ে এল ডিভাইড বাই বড় এল ইন্টু 100 ইজুকাল টু 0.98 ইন্টু 10⁻³ তাহলে অতএব দৈর্ঘ্য বৃদ্ধির শতকরা হার ইজুকাল টু হচ্ছে 0.98 ইন্টু 10⁻³ পদার্থের গঠন ও ধর্ম থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশান।
এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1। তো প্রথম প্রশ্নটা বলেছে একটি মাকড় জলের ওপর দিয়ে হেঁটে বেড়ায় তার কারণ কি? উত্তরটা হচ্ছে পৃষ্ঠটান। তারপরের প্রশ্নটা বলেছে ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে কি বুঝতে পারবে? উত্তরটা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারপর প্রশ্নটা বলেছে ঘাত ও চাপের মধ্যে সম্পর্ক কি? উত্তরটা হচ্ছে চাপ ইজিক্যাল টু ঘাত বাই ক্ষেত্রফল। তারপর প্রশ্নটা বলেছে এক টুকরো লোহা পারদে ভাসে কেন? উত্তরটা হচ্ছে কারণ পারদের ঘনত্ব লোহার চেয়ে বেশি। তারপর প্রশ্নটা হচ্ছে একটি রবার ব্যান্ড এবং একটি ইস্পাতের তারের মধ্যে কোনটি স্থিতিস্থাপক বা ইলাস্টিক? উত্তরটা হচ্ছে ইস্পাতের তার। তারপর প্রশ্নটা বলেছে চন্দ্রপৃষ্ঠে সাইফনের নীতি প্রযোজ্য হবে না কেন? বায়ু না থাকায় ছোট বায়ুতে তরল আদৌ উঠবে না, অর্থাৎ নল দুটিকে তরল দ্বারা পূর্ণ করা আদৌ সম্ভব হবে না, তাই চন্দ্রপৃষ্ঠে সাইফন কাজ করবে না। কোন ধর্মের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়? উত্তরটা হচ্ছে পৃষ্ঠটান। তারপর প্রশ্নটা বলেছে ইয়ং গুণাঙ্কের এসআই একক কি? উত্তরটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তারপর প্রশ্নটা বলেছে বার্নৌলি নীতি কোন ভৌতরাশি সংরক্ষণের ভিত্তিতে কাজ করে? উত্তরটা হচ্ছে শক্তি সংরক্ষণ। তারপর প্রশ্নটা বলেছে প্লবতার মাত্রীয় সংকেত লেখো। উত্তরটা হচ্ছে mL (10⁻²). তারপর প্রশ্নটা বলেছে আসনার অবস্থায় কোনো বস্তুর আপাতন ওজন কত? উত্তরটা হচ্ছে 0। তারপর প্রশ্নটা বলেছে প্রান্তীয় বেগ কি? প্রবাহী মাধ্যমে গতিশীল কোনো বস্তু যে সর্বোচ্চ মানে স্থির বেগ সহ খাড়াভাবে নিচে বা ওপরের দিকে গতিশীল হয় তাকে ওই বস্তুর প্রান্তীয় বা সীমান্ত বেগ বলে। বলেছে পড়ন্ত বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে তার কারণ কি? উত্তরটা হচ্ছে প্রান্তীয় বেগ। বলেছে সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কত? উত্তরটা হচ্ছে 0। তারপর প্রশ্নটা বলেছে জল ও মধুর মধ্যে কার সান্দ্রতা বেশি? উত্তরটা হচ্ছে মধুর। তারপর প্রশ্নটা বলেছে বল ও ধ্রুবকের মান যত বেশি হবে স্প্রিং তত বেশি ড্যাশ হবে? উত্তরটা হচ্ছে শক্ত বা দৃঢ়। তারপর প্রশ্ন বলছে সংকুচিত স্প্রিং এ কি ধরনের শক্তি থাকে? উত্তরটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তারপর প্রশ্নটা বলেছে জলে লবণ মেশালে জলের পৃষ্ঠটান কি রূপ পরিবর্তন হবে? উত্তরটা হচ্ছে বাড়ে। তারপর প্রশ্নটা বলছে ইয়ং গুণাঙ্কের মাত্রীয় সংকেত অন্য কোন রাশির সংকেতের অনুরূপ হয়? উত্তরটা হচ্ছে পীড়ন, অর্থাৎ mL(1) T⁻²। তারপরে হচ্ছে বল ধ্রুবকের মাত্রীয় সংকেত অন্য কোন রাশির অনুরূপ হয়? উত্তরটা হচ্ছে পৃষ্ঠটান, কারণ উভয়ের মাত্রীয় সংকেত হচ্ছে m(T⁻²). তারপরে বলেছে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রীয় সংকেত লেখো। উত্তরটা হচ্ছে mL(1) T⁻²। তারপরে প্রশ্নটা বলছে কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়? উত্তরটা হচ্ছে ব্যারোমিটার। তারপর প্রশ্নটা বলেছে চাপের এসআই একক কি? উত্তরটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তারপর প্রশ্নটা বলছে প্লবতা কোন অভিমুখে ক্রিয়া করে? উত্তরটা হচ্ছে ঊর্ধ্বমুখী। তারপর প্রশ্নটা বলছে পৃষ্ঠটানের এসআই একক কি? উত্তরটা হচ্ছে নিউটন পার মিটার। তারপর প্রশ্নটা বলছে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় অপশান এ কঠিনের ক্ষেত্রে, অপশান বি কঠিন ও তরলের ক্ষেত্রে, অপশান সি তরল ও গ্যাসের ক্ষেত্রে, অপশান ডি কঠিন ও গ্যাসের ক্ষেত্রে। সঠিক অপশানটা হবে সি এর অপশানটা, অর্থাৎ তরল ও গ্যাসের ক্ষেত্রে। হচ্ছে পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি বেশি মৌলিক? উত্তরটা হচ্ছে বিকৃতি। তারপর প্রশ্ন হচ্ছে তরল বা গ্যাসের ইয়ং গুণাঙ্ক কত? উত্তরটা হচ্ছে 0। তারপর প্রশ্নটা বলছে কোনো স্থানে ব্যারোমিটারে পাঠ যদি ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে আবহাওয়া কেমন থাকবে? উত্তরটা হচ্ছে রৌদ্রোজ্জ্বল দিনের পূর্বাভাস পাওয়া যায়। তারপর প্রশ্নটা বলেছে পারদ ও গ্লিসারিনের মধ্যে কার সান্দ্রতা বেশি? উত্তরটা হচ্ছে গ্লিসারিন। তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বিষয়ে পদার্থের গঠন ও ধর্ম অধ্যায়টা থেকে পার্ট ওয়াইজ প্রশ্নের সাজেশান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি সে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে এই সাজেশানের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের ফ্রি পিডিএফ এবং বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সলিউশনের ফ্রি পিডিএফগুলো তোমরা জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।